নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ ২৮শে এপ্রিল ২০২৫ সোমবার। আমাদের আজকের আলোচক ডক্টর শান্তনু মজুমদার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে প্র্যাকটিক্যাল কেস অ্যানালিসিস পর্ব ২, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অফ কেস অ্যানালিসিস ইন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পার্ট ২। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। নমস্কার। আগের ক্লাসগুলোতে তো ড্রাগ নিয়ে আলোচনা হয়েছে, কাশির থেরাপিউটিক কিছুটা আলোচনা হয়েছে। আজকে বরঞ্চ একটু কেস নিয়ে আলোচনা হয়। প্রতিটা কেসই আমাদের কাছে নতুন কেস, তাই না? প্রতিটা কেস আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা প্রতিনিয়ত শিখি এক একটা কেস থেকে। আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয় প্রতিটা কেস থেকে। সেরকমই একটা কেস বলি। ভদ্রমহিলার বয়স 85 ইয়ার, 85 বছর। ওনার ছেলে আমার বন্ধু। মাস মাস দেড়েক আগে একদিন আমার সাথে এমনি কথা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। মাস দেড়েক আগে আমার সাথে আমার বন্ধুর কথা হচ্ছে যে মায়ের শরীরটা খুব খারাপ, বুঝলি। মায়ের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার সাথে কোমরে অস্বাভাবিক ব্যথা, বডি ছেড়ে দিয়েছে, সারাক্ষণ শুয়ে থাকছে, নার্সিং হোমে দিতে হবে। তা আমি বললাম যে কোথায় দেখাচ্ছিস? বলছে আমরা কলকাতাতে দেখাচ্ছি একটা বড় জায়গাতে, কিন্তু মাকে তো সব সময় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওই ডাক্তারবাবু বলেছেন যে তোমরা লোকাল কোনো ভালো এমডি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নাও, একটু স্টেবল হোক। উনি যে টেস্টগুলো করতে বলেন সেই টেস্টগুলো করাও, করিয়ে ওনার প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো আমাকে পাঠাও, তারপর আমি দেখছি। রিপোর্টে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন একটু বেশি আছে, 1.92। ইউরিয়াটাও বেশি আছে, 80-র কাছাকাছি। এছাড়া অন্যান্য প্যারামিটার, লিভার ফাংশন টেস্ট, একটু এনজাইমগুলো একটু বেশি বেশি আছে, কোলেস্টেরল বেশি আছে। ওনার কোমরে একটা অস্বাভাবিক ব্যথা হচ্ছে, উনি সারাক্ষণ না পারছে বসতে, না পারছে শুতে, শুলে কোমরে ব্যথা হচ্ছে, চাপ লাগলে কোমরে ব্যথা হচ্ছে। বডি ছেড়ে দিয়েছে, মানে ওনার ছেলের কথা মতো হচ্ছে বডি, মায়ের বডি ছেড়ে দিয়েছে। মা সবসময় শুয়ে থাকতে চাইছে, 85 বছর বয়স, ভারী চেহারা। তা এখনই একজন ডাক্তারবাবুকে কল করেছি, উনি আসবেন, দেখবেন, তারপরে তোকে রিপোর্টগুলো পাঠাবো। ঠিক আছে, পাঠাস। তো দীর্ঘ 1.5 মাস পরে আমার আবার সুযোগ এসছে ওনাকে দেখার। আবার ফোন করে বলছে যে একবার দেখতে আসবি, মার তো কোমরে ব্যথাটা কমেছে, কিন্তু মা ভালো নেই। অনেক রকম কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক ওষুধ পড়েছে, কিন্তু এত ওষুধ এত কিছুর পরেও মা খেতে পাচ্ছে না। খিদে নেই, একদমই খেতে পাচ্ছে না। একটু খেলেই গা গুলোচ্ছে, সারাদিন না খেয়েই আছে, প্রায় 2-1টা ফল, একটু জল, একটু হরলিক্স গুলে দেওয়া, একটু প্রোটিন পাউডার, তাও খেতে পারছে না। আমি গেলাম দেখতে। যাওয়ার সাথে সাথে জেঠিমা বলছেন, বাবা ভালো আছো? বসে আছেন। আমি বললাম, হ্যাঁ জেঠিমা, আপনি কেমন আছেন? না বাবা, ভালো নেই। এই এতদিন ধরে এত রকম ওষুধ খেয়ে আমি আর পারছি না, অ্যালোপ্যাথি ওষুধ আমি আর সহ্য করতে পারছি না। দেখো কত ওষুধ দিয়েছেন, এই ওষুধগুলো খেয়ে আমি আরো খারাপ হয়ে গেছি। আমার কোমরে ব্যথাটা কমলেও এখন আমি কিছু খেতে পারছি না। তা আমি বললাম যে শান্তনুকেই ডাক,
নইলে আমার রোগ ভালো হবে না। শান্তনুকেই ডাক, নইলে আমার রোগটা ভালো হবে না। আগেও আমার অনেক কিছু ওকে দেখিয়ে ভালো হয়েছে। তাই বাবা তুমিই ভরসা, তোমাকেই দেখতে হবে। আমি আর অ্যালোপ্যাথি ওষুধ কিছু খাবো না। আমি বললাম, কি হয়েছে আপনার, সমস্যা কি হচ্ছে? বলছে, দেখো না আমি কিছু খেতে পারছি না, খেলেই গা গুলোচ্ছে, খাবার দেখলেই গা গুলোচ্ছে, খাবারের কোনো চাহিদাই নেই, জল পিপাসাও সেরকম একটা নেই, খাবারের চাহিদা নেই, শরীরে খুব দুর্বলতা, রাতে ঘুম হচ্ছে না। আমার ওই বোনটা মারা গেল। ওনারা দুই বোন, দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়েছে। ওনার বয়স 85 বছর, ওনার বোনের ওই 80-82 হবে। একই বাড়িতে বিয়ে হয়েছে, বর্ধিষ্ণু পরিবার। এবার বোন দীর্ঘদিন ভুগেছেন। ওনার বোনকেও আমি দেখতাম, বাড়ি থেকে অনেক দূরে ছিলেন, শেষ বয়সে মেয়েদের কাছে ছিলেন বর্ধমানে, সেখানে মারা গেছেন। তো কতবার করে বললো দেখতে যাওয়ার জন্য, বলছে দিদি একবার আসিস, সবাইকে বলেছে যে দিদিকে একবার পাঠিও, কিন্তু আমি নিজেই নড়তে পারছি না, মনটা ভালো নেই বাবা। তুমি তো জানো, বাড়িতে কথা বলার লোক ওই একটাই ছিল। তুমি যখন ওকে দেখতে আসতে তখন আমি গিয়ে পাশে বসতাম, বা আমাকে দেখতে এলে ও হাঁটতে পারতো না, পায়ে ব্যথা, তাও ও এসে পাশে বসতো। কিন্তু ও মারা যাওয়ার পর থেকে বাবা, দু চোখের পাতা আমি এক করতে পারছি না, আমার ঘুম নেই। তারপর থেকেই শরীরটা আরো বেশি খারাপ হলো, ওকে আমি দেখতেও যেতে পারলাম না। শেষ বয়সে খুব কষ্ট পেয়েছে বাবা, সারা গায়ে ঘা হয়ে গেছিল, এইভাবে উনি ন্যারেট করছেন, কষ্টগুলো বলছেন, আর আমি চুপ করে আছি। সারা গায়ে ঘা হয়ে গেছিল। মেয়েরা বলল, তুমি আমাদের কাছে চলো মা। মেয়েরা নিয়ে গেল। ছেলে বলল যে তুমি মেয়েদের কাছেই যাও, তোমার বৌমা তোমাকে দেখবে না বলেছে। মুখের ওপরে বলেছে, জানো বাবা, যে তোমার এত, তুমি সবসময় পায়খানা করে ফেলছো, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, গায়ে ঘা হয়ে গেছে, কত করবো, মেয়েদের কাছেও একটু ঘুরে এসো। কিন্তু ও যখন মৃত্যু শয্যায়, ও তো অনেকদিন শয্যাশায়ী বিছানাতে, তখন ও চেয়েছিল আমি একবার যেন যাই, ওর সাথে যেন একবার দেখা করি। কিন্তু আমি তো যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ। ও ডেড বডি যখন এখানে আনা হলো, তখন ওকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, আমি কাঁদতেও পারিনি। এই সারাদিন চুপচাপ ঘরে আছি। আগে তাও বাইরে বেরোতে পারতাম, ব্যথা যাই থাক, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা যাই থাক, বাইরে বেরোতে পারতাম। কিন্তু এখন আমার সেই শক্তিও নেই, খেতেও পারছি না। আমি দেখলাম সত্যি এক্সস্টেড, জেঠিমা একদম এক্সস্টেড, চুপ করে বসে আছেন বিছানাতে, নড়াচড়া করতে গেলে মানে যা হয়, না খেয়ে খেয়ে খুব দুর্বলতা। আর তুমি আসবে বলেছিলে সকালে, আমি সেই সকাল থেকে বসেছিলাম। আহ, তারপরে আমি বললাম, মেয়েকে বললাম একবার ফোন কর, শান্তনু না দেখলে আমি তো সুস্থ হব না, তাই ও তোমাকে ফোন করেছিল। তুমি যা ওষুধ দেবে তাতেই আমি সুস্থ হব, নইলে আমি সুস্থ হব না, আমি অ্যালোপ্যাথি বড়ি আর খাবো না। ঠিক আছে, তাহলে আপনার যে শরীর খারাপ, আপনি তো বসে আছেন, বেরোতে পারছেন না, তা বসে বসে ভাবনা চিন্তা কি হচ্ছে আপনার? বলছে, ভাবনা চিন্তা আর কি করবো বাবা, বসে আছি, সবাই আসে, দেখা করে যায়। এই রাত্রিবেলা একবার হলেও ছোট ছেলেটা আসে, বড় ছেলেটা আসে, বৌমারা আসে, সবাই একবার করে দেখা করে যায়, বলে কেমন আছো, সুস্থ হয়ে উঠবে। ওরা এলে খুব ভালো লাগে। এই ছোট বৌমা বাড়ি ছিল না, এলো, এসে দেখা করে গেল। ওরা এলে
আমি অনেকটা সুস্থ বোধ করি। সবাইকে কাছে পেলে আমি অনেকটা সুস্থ বোধ করি। একটু ভালো লাগে। যতক্ষণ না কারোর সাথে কথা বলতে পারছি, ওনারই ছেলে, ছেলে, বৌমা, নাতি-নাতনি। যতক্ষণ না কারোর সাথে কথা বলতে পারছি না, ততক্ষণ মনটা ভালো লাগে না। সবাইকে দেখলে সবার খোঁজ খবর করি। ওরা খেয়েছে কিনা, ওরা ঠিকঠাক ভাবে স্কুলে গেছে কিনা, এই নাতি-নাতনিগুলো সবাই কেমন আছে খোঁজ খবর করি। এই এইভাবেই সারাদিন যায়। আগে তো তাও একটু বাইরে গিয়ে বসতাম, হাঁটতে পারতাম। এখন তো তাও পারি না। এই বিছানাতেই সারাক্ষণ বসে আছি। ঠিক আমি কথা বলছি সেই জন্য সেই সময় আরেকজন রিলেটিভ, দুজন রিলেটিভ সে ঘরে প্রবেশ করলেন। একজন কাছে এলেন, কেমন আছো বলে তাকে জড়িয়ে ধরা, তার সাথে কথা বলা। তোরা তো আসিস না, কতদিন পরে এলি বলতো, তোরা তো মাঝে মাঝে আসতেও পারিস, মরে আছি না বেঁচে রয়েছি না মরে গেছি তো দেখতেও পারিস। হ্যাঁ, আসবো। আহ, তুমি সুস্থ হয়ে উঠবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, একটু ফল রেখে গেলাম, খেয়েও। আমি যেহেতু রয়েছি সেহেতু কথা কম বলছেন ওনারা। আমি চলে গেলে হয়তো বেশি কথা বলবেন। উনি বলছেন, বাবা ফল নিয়ে আমি কি করব, আমি তো খেতেই পাচ্ছি না। না, ওই আপেল কটা রেখে গেলাম, আপেলগুলো একটু গ্রেট করে দিও। বলছে, ওই ফল তোরা নিয়ে যা, ফল আমি খেতে পারবো না। আমার মুখ থেকে কোনো খাবারই নামছে না গলা দিয়ে। আহ, আরেকটা মেয়ে, 16-17 বছর, তুই কেমন আছিস, কতদিন পরে তোকে দেখলাম, আজকে থাকবি তো? না, আজকেই বেরিয়ে যাবো। সে কি রে, আজকেই বেরিয়ে যাবি? হ্যাঁ, আমাদের তো অনেকটা দূরে যেতে হবে। আর আমি অফিসে কামাই করতে পারবো না, আমি একটা কাজে জয়েন করেছি। 20-22 বছর বয়স হবে। বলছি, ঠিক আছে, তোর সাথে পরে কথা বলছি, একটু বস। আমি দেখলাম। এই হচ্ছে কেস, এটাই হচ্ছে কেস। যখন আমরা কেস দেখবো না, পেশেন্টকে পার্সিভ করার চেষ্টা করব, মানুষটা কে বসে আছে আমার সামনে, কি চাইছে এক্স্যাক্টলি, তার ফিলিংস কি, সে কিসে খুশি হয়। একটা কথা মাথায় রাখবেন, ম্যান কনজিস্ট উইথ হোয়াট হি থিঙ্কস অ্যান্ড হোয়াট হি লাভস। দেয়ার ইজ নাথিং বিসাইড ইন ম্যান, নাথিং এলস বিসাইডস ইন ম্যান। মানুষ দুটো জিনিস দিয়ে তৈরি, হোয়াট হি থিঙ্কস, সে কি চিন্তা ভাবনা করে, হোয়াট হি লাভস, সে কি ভালোবাসে। এর বাইরে মানুষের মধ্যে আর কিছু নেই। দেখুন, এই পৃথিবীতে এত মানুষে মানুষে দ্বন্দ্ব, ঝগড়া, বিভেদ, সবকিছুর মধ্যেই কিন্তু এই দুটো জিনিস, হোয়াট হি থিঙ্কস, হোয়াট হি লাভস। আমি চাই না বলে এটা হবে না, আমি ভালোবাসি বলে এটা হবে, আমার চিন্তা ভাবনা এই, আমি সেই চিন্তা ভাবনাতে আমি আমার কাজ করব। অ্যাকচুয়ালি মানুষ তো বুদ্ধিমান প্রাণী। এখানেও সমাজের মধ্যে অনেকগুলো স্তর আছে। যারা অতি বুদ্ধিমান, তারা সমাজটাকে শাসন করছে। আর যারা তুলনায় কম বুদ্ধিমান, তারা শোষিত হচ্ছে, শাসিত হচ্ছে। তা সমাজকে যারা শাসন করে চলেছে, টোটাল পৃথিবীটাকে যারা শাসন করে চলেছে, তারা কি চায়, হোয়াট ই থিঙ্ক, হোয়াট ই লাভস, তারা কি ভালোবাসে, তার ওপরই কিন্তু পুরো পৃথিবীটা চলছে, মনুষ্য সমাজ চলছে। তারা চায় বলেই কোনো প্রোডাক্ট বা বিজ্ঞাপনে সেই জিনিসটা দেখানো হয়, সেই জিনিসটা বাজারে বিক্রি হয়। তারা চায় বলেই একটা কারখানা তৈরি হয় বা একটা কারখানা থেকে কর্মী ছাঁটাই হয়। তা কিছু মানুষ চায় সেই মতো করে পৃথিবীটা চলে। আর এখানে আমরা প্রতিটা মানুষ যা চাই আর আমরা যা ভালোবাসি, তার উপর নির্ভর করেই চলে আমাদের ব্যক্তিগত জীবনযাত্রা, আমাদের প্রতিদিনের জীবনযাত্রা।
তা মানুষটা কেমন, এই মানুষটা কেমন? মানুষটা আমি যখন দেখতে গেলাম, এসো বাবা বসো, তুমি ভালো আছো তো, বাড়ির খবর সব ভালো তো, এইভাবে কনভারসেশনটা শুরু হচ্ছে। কত আপন করে নিচ্ছেন না। 85 বছর বয়স, যে মানুষটা খেতে পারছে না, দীর্ঘদিন খেতে পারছে না। ম্যান কনজিস্ট উইথ হোয়াট হি থিঙ্কস, হোয়াট হি লাভস। এই মানুষটা কি চিন্তা ভাবনা চলছে? মানুষটা চিন্তা ভাবনা চলছে, সারাদিন অসুস্থ অবস্থায় বিছানায় বসে বসে ভাবছেন যে সবাই কেমন আছে, সবাই ঠিক মতো খেলো কিনা, স্কুলে গেল কিনা নাতি নাতনিরা, রাতে সবাই দেখা করতে এলে খুব খুশি হন, সবাইকে কাছে পেতে চাইছেন। তার সাথে সাথে বোনের দুঃখ, বোন চলে গেল, তুমি তো জানো, কথা বলার ওই একটি মানুষই ছিল, হাঁটতে পারতো না, পায়ে ব্যথা, তাও এসে বসতো বা আমি ওর ঘরে যেতাম। শেষ বয়সে মারা গেল। ও চেয়েছিল আমি একবার যেন দেখতে যাই। আমি তো বড় দিদি, কিন্তু দেখতে যেতে আর পারলাম কই বলো? বেঁচে থাকতে অবস্থায় ওকে দেখতে পারিনি, ও ডেড বডি যখন নিয়ে এলো তখন দেখলাম। এই হচ্ছে কেস। তাহলে মেডিসিন কি আসবে? প্রতিটা ড্রাগ, প্রতিটা ড্রাগের কিছু বেসিক নেচার থাকে। বেসিক নেচার, আমাদের এই প্রতিটা ড্রাগের বেসিক নেচারটাকে বুঝতে হবে। আমরা যদি রুব্রিক ধরে প্রেসক্রিপশন করি, তাহলে অনেকটা পাতায় পাতায়, গাছের পাতায় পাতায় ঘোরা হয়। কিন্তু অ্যাকচুয়ালি গাছটাকে, গাছটা মানে মানুষটাকে, তার বেসিক নেচারটা কি? মানুষের বেসিক নেচারটাই একটা ড্রাগকে ইন্ডিকেট করে। একটা ড্রাগের বেসিক নেচার আরেকটা ড্রাগের বেসিক নেচারের সাথে অনেক মিল আছে, কিন্তু মিল থাকলেও সেখানে কিছু শেডস এর ডিফারেন্স আছে। যেমন ল্যাংড়া আম আর ফজলি আমের মধ্যে পার্থক্য, ঠিক সেরকম দুটো ড্রাগের মধ্যে পার্থক্য হয়, কিন্তু দুটোই আম, দুটো ড্রাগ কাছাকাছি। তো আমরা যদি বেসিক নেচারটা বুঝে যাই, আম্রপালি আম আর হিমসাগর আমের টেস্টের বেসিক নেচারটা, তাহলে প্রেসক্রিপশনটা খুব সোজা হয়ে যায়। তাহলে এত কিছু দরকার হয় না। এই অন্তত গোটা 100, গোটা 100 ওষুধের বেসিক নেচারটা এইভাবে আমাদের জানতে হবে। তা আমি একটা ড্রাগের বেসিক নেচার আলোচনা করছি আজকে। ড্রাগটা এরকমই, মেট্রোমেডিকার ভাষা নয়, এটা হচ্ছে রুগীর ভাষা, বেড সাইডে রুগীর ভাষা। কি, কোন আইডিয়া? কারোর কোনো আইডিয়া থাকলে একটু লিখে জানান। একজন বললেন ল্যাকেসিস। না, ল্যাকেসিস তো নয়, ল্যাকেসিস তো নয়। ল্যাকেসিসের বেসিক নেচার এরকম নয়। ল্যাকেসিস সবার জন্য, সবাইকে কাছে পাওয়ার জন্য, সবার ভালোবাসা পাওয়ার জন্য এই রকম ভাবে উদ্গ্রীব হয়ে থাকে না। সবার কথা এত এত নির্ভেজাল ভাবে ভালোবাসে না সবাইকে, এত ভাবে না সবার কথা। ল্যাকেসিস একটু ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল ল্যাকেসিস। পালসেটিলা, পালসেটিলার কাছাকাছি, পালসেটিলার কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি পালসেটিলা নয়। ও কষ্টিকাম। কষ্টিকাম, কষ্টিকামের মতো সহানুভূতি রয়েছে, ভালোবাসা রয়েছে সবার প্রতি, সবার প্রতি প্রেম আছে, কিন্তু কষ্টিকাম এতটা কোমল স্বভাবের নয়। বরঞ্চ উনি পালসেটিলার মতো কোমল স্বভাবের। কষ্টিকাম একটুখানি, একটু কি বলবো, একটু ক্যাপ্টেন, একটু মাথা, দলের মাথা, যে সবাইকে নিয়ে চলে, সবার কথা ভাবে, সবার জন্য ফাইট করে। একটু ফাইটিং অ্যাটিচিউড কস্টিকামের মধ্যে থাকে, একটু স্ট্রং মেন্টালিটি কস্টিকামের মধ্যে থাকে। কিন্তু ইনি তো কতটা বিনয়ী, কতটা হাম্বেল, অনেকটা পালসেটিলার মতো, পালসেটিলার মতো। ইগনেশিয়া। তাহলে পালসেটিলার সাথে পার্থক্য করব কি করে? পালসেটিলার ভালোবাসা হচ্ছে, পালসেটিলা ভালোবাসা পেতে চায়। পালসেটিলার ডিকটাম হচ্ছে লাভ মি, কেয়ার মি, হাগ মি, আমাকে একটু ভালোবাসো না। এটা হচ্ছে পালসেটিলা। কিন্তু ইনি কি করছেন? আমাকে ভালোবাসার থেকে
আমার ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। পালসেটিলা ভালোবাসাটাকে নিজের দিকে টানে, ব্লটিং পেপার অফ লাভ। কিন্তু এখানে পেপারটা ভেজা আছে, সেই ভেজা পেপার থেকে ভালোবাসাটা চারদিকে ছড়িয়ে পড়ছে, ওনার যারা কাছের সেই মানুষগুলোর দিকে বিকিরণ হচ্ছে ভালোবাসাটা। আর পালসেটিলা কি মধ্যে কি হচ্ছে, পালসেটিলা আকর্ষণ করে, তাই না? কার্সিনোসিনের মতো ভালোবাসা তো আছেই। কার্সিনোসিনের মতো মানুষটা তো ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায়। কিন্তু এই ভালোবাসার বাইরেও কার্সিনোসিনের একটা নিজস্ব জগৎ আছে। সেই জগৎটা কি? জগৎটা হচ্ছে যে কার্সিনোসিনের একটা রুব্রিক আছে, খুব ভালো কথা, ভালো রুব্রিক। সেটা হচ্ছে নেচার্স লাভার। নেচার্স লাভার মানে হচ্ছে যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি প্রেমী, ঝড় বৃষ্টি দেখতে ভালোবাসে, এমনটা কিন্তু নয়। কার্সিনোসিনের নেচার্স লাভার হচ্ছে যার যেমন নেচার, তার সেই নেচারে আমি তাকে দেখতে চাই। একজন টিচার, তার হাতে বেত থাকবে, সে শাসন করবে, সে সমাজের মেরুদণ্ড, সে ভালো ছাত্র তৈরি করবে, সে হচ্ছে আইডিয়াল টিচার। একজন ডাক্তার, যে একটা রুগীকে এমপ্যাথি দিয়ে ভালোবাসবে। এমপ্যাথি, সিম্প্যাথি নয়, কিন্তু এমপ্যাথি। এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে পার্থক্য কি? সিম্প্যাথি মানে হচ্ছে কারুর কষ্ট দেখে আমার মধ্যে কষ্ট হলো, আচ্ছা ওর এত কষ্ট, আমি একটু কষ্ট পেলাম, এটা হচ্ছে সিম্প্যাথি। আর এমপ্যাথি কি? এমপ্যাথি বলতে, আচ্ছা ওর এত কষ্ট, সে কষ্টটাকে যেন আমি ফিল করছি, সেই কষ্টের ফিলিংসটা যেন আমার মধ্যে আসছে, আমারও কিছু করা উচিত, ওর জন্য কিছু করা উচিত। অনেকটা ফসফরাসের মতো, দেখুন এগুলো শেডস অফ ডিফারেন্স, কাছাকাছি সব। তাহলে আমারও কিছু করা উচিত, আমারও কিছু দেওয়া উচিত, কিছু বলা উচিত, এটা হচ্ছে এমপ্যাথি। কার্সিনোসিনের মধ্যে যেটা হচ্ছে, কার্সিনোসিন সবার কাছ থেকে না সেই জিনিসটা এক্সপেক্ট করে, যার কাছে যেটা পাওয়া দরকার, যেখানে যেটা থাকা দরকার, এটাই কাজ কার্সিনোসিনের ফাস্টিডিয়াসনেস। একজন টিচার, সে রিজিড পার্সোনালিটি হবে, সে ছাত্রকে তার পুত্র সম ভালোবাসবে, তার হাতে বেদ থাকবে, সে যেমন শাসন করবে সেরকম তাকে ভালোবাসবে। একজন পুলিশ অফিসার, সে সৎ হবে, সে সমাজের সমস্ত খারাপ কিছুকে ধ্বংস করবে, এটা আমি দেখতে চাই। বাড়ির ছোট বৌমা, বাড়ির ছোট বৌমা বড় বৌমার সাথে ভালো ব্যবহার করবে, এটা তার নেচার হওয়া উচিত। কিন্তু যখন এগুলো দেখতে পায় না, তখনই কার্সিনোসিনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এটা একটা কথা। আর হচ্ছে কার্সিনোসিন সবার জন্য অনেক কিছু ভাবে, অনেক কিছু করতে চায়। কার্সিনোসিনের যতটুকু করার ক্ষমতা, তার থেকে বেশি কাজের রেসপন্সিবিলিটি কার্সিনোসিন নিয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়ে। তা এখানে কিন্তু ঠিক সেই রকম নয়। এখানে ফিলিংসটা হচ্ছে যে বোন মারা গেছে, বোন দেখতে যেতে বলেছিল, দেখতে যেতে পারিনি, সবাই ভালো আছে কি নেই, তার ছেলে দেখেনি, তার মধ্যে কষ্ট, তাই না? তাহলে আর কি আসতে পারে? আর কি ওষুধ আসতে পারে? আর কোনো আইডিয়া, কারোর কোনো আইডিয়া? ইগনেশিয়া। আচ্ছা, ইগনেশিয়া, কেন ইগনেশিয়া বলছেন? ইগনেশিয়ার কোন জায়গাগুলো আছে? Suppression of sourness. সাপ্রেশন অফ, Sourness. সাপ্রেশন অফ সরনেস। অ্যাকচুয়ালি ইগনেশিয়ার সাপ্রেশন অফ সরনেস ঠিক নয়। সাপ্রেশন অফ সরনেস নয়, এটা সাপ্রেশন অফ গ্রিপ। গ্রিপ থেকে একটু একটু মিউট করে দিন।
মিউট করে দিই। ইগনিশিয়ার যেটা হয়, ইগনিশিয়ার গ্রিপটা কেন ইগনিশিয়ার হয়? ইগনিশিয়া কোনটা ভালো কোনটা খারাপ, কি করা উচিত কি করা উচিত নয়, সেটা ইগনিশিয়ার মাথাতে সবসময় ঘোরে। ইগনিশিয়ার মধ্যে মরালিটি আছে। মরালিটি মানে হচ্ছে ন্যায়, নৈতিকতা। ইগনিশিয়া মানুষগুলো না সবসময় ন্যায় নীতির পেছনে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নীতি কোনটা দুর্নীতি, এর পেছনে ওর চিন্তা ভাবনাটা ঘোরে। হোয়াট ই থিঙ্ক, ইগনিশিয়ার চিন্তা ভাবনা হচ্ছে ন্যায় নীতি, মরালিটি। তা যদি ন্যায় নীতি যদি হতো এখানে মেন কথা, তাহলে কিন্তু উনি বলতেন যে বড় ছেলেটা দেখলো না, এটা কি ঠিক? সেটা নিয়েই হয়তো উনি সেখানে এমন কিছু জেস্চার দিতেন, একটা দীর্ঘশ্বাস ফেলতেন, বা এমন কিছু ভাবে বলতেন যে, বা কিছু বলতে চাইতেন না। ইগনিশিয়া যে সবসময় বলে এমনটা তো নয়। ইগনিশিয়া তো অধিকাংশ ক্ষেত্রে খুব চুপচাপ থাকে, খুব ইন্ট্রোভার্টেড হয় ইগনিশিয়া। বোঝা মুশকিল হয়ে যায় ইগনিশিয়াকে। ইগনিশিয়ার মধ্যে রিয়াকশন আছে। সেই রিয়াকশনটা কেমন? রিয়াকশনটা হচ্ছে একটু হিস্টেরিক রিয়াকশন। একটু দীর্ঘশ্বাস ফেলা, একটু কষ্টটা, ভেতরের কষ্টটাকে একটু উথলে ওঠা। দুধ যেমন গরম হলে উথলে ওঠে না, ইগনিশিয়ার মধ্যে যে ইমোশন গুলো থাকে, ইমোশন গুলো ইগনিশিয়ার মধ্যে মাঝে মাঝে উথলে ওঠে। সেই জন্য ইগনিশিয়া সবসময় এই ইমোশন গুলোকে চ্যানেলাইজ করে, বিভিন্ন ভাবে চ্যানেলাইজ করে। তা ইনিও তাই, সেই রকম ভাবে কিন্তু চ্যানেলাইজ নেই, একরকম ভাবে। এটা হচ্ছে অনেকটা ওই নিউজ পেপার রিডারের মতো উনি বলে যাচ্ছেন, একটা কষ্ট দুঃখ সব মিলে মিশে, কখনো থামা, কখনো শান্ত, এরকম ভাবে বলে যাচ্ছেন। তা এনার ভাবনা চিন্তা কি? এনার ভাবনা চিন্তা হচ্ছে যে সবাইকে কাছে পাওয়া, না সবার সবার কথা ভাবা। তা একটা বাড়ির মা তার আগেকার দিনে, এখনকার দিনে না, আগেকার দিনে একটা মায়ের তো অনেকগুলো বাচ্চা। মা কখন খেতেন? না সব বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে যতটুকু ভাত থাকতো, সেই ভাতটুকু বা যতটুকু তরকারি থাকতো, বা মাছ কোনোদিন রইলো কি রইলো না, সেটা দিয়েই মা নিজের খাবারটা সারতেন। এটা আমি দেখেছি, আমার ঠাকুমাদের দেখেছি। কারণ তখন অনেক ছেলেপুলে, বড় পরিবার। এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে এইসব দেখা যায় না। তা মায়ের নেচারটা কেমন? মায়ের নেচারটা হচ্ছে সবাই খেলো তো, সবাই ঠিকঠাক পেলো তো, তারপর যতটুকু রইলো ততটুকুতেই নিজের তৃপ্তিটা পূরণ করলো। এটাকে বলা হয় কেয়ারিং অ্যাটিচিউড, সবার প্রতি কেয়ারিং অ্যাটিচিউড। এটা হচ্ছে অ্যাডজাস্ট নয়, সবার সাথে সবাইকে নিয়ে চলা। ঠিক অ্যাডজাস্ট নয়, অ্যাডজাস্টেরও আরেকটু ওপরে। অ্যাডজাস্টের অ্যাডজাস্টকে যদি ১০০-র মধ্যে ৭০ দেওয়া হয়, এই ফিলিংসটা হচ্ছে তার থেকেও আরেকটু ওপরে। ধরুন আপনারা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন। ট্রেনে কি হয়, ৪টে সিট থাকে, আপনারা ৫ জন বন্ধু আছেন, খুব ঘনিষ্ঠ ৫ জন বন্ধু। একদিকে আপনারা ওই ৪টে সিটই পেয়েছেন। ৪টে সিটে তো বসা যায় না, ৪টে সিটে খুব কষ্ট করে বসতে হয়। ৩টে সিট হলে ভালো হয় লোকাল ট্রেনে। কিন্তু আপনারা আছেন ৫ জন। তাহলে আপনারা যখন ৫ জন মিলে যাচ্ছেন, হৈ হৈ করতে করতে যাচ্ছেন, তখন দেখবেন যে ৪টে সিটই, ৩টে সিটই মনে হয় অনেকগুলো, অনেক সিট হয়ে গেছে। আচ্ছা তুই বস, আমি একটু দাঁড়াচ্ছি। আচ্ছা বস না, তুই বস না। আরে চাপ তো। বস বস বস। সবাই মিলে গল্প করতে করতে চলে গেল। এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। কিন্তু যদি আননোন পার্সন যদি হতো, আরে দাঁড়ান তো, এত ঠেলাঠেলি করছেন কেন এত গরমের মধ্যে? এটা ৪ জনের হয়, ৩ জন দেখছেন না সবার চেহারা কেমন? ৩ জনই ঠিকঠাক বসা যায় না। এটা হচ্ছে কম্প্রোমাইজ। তা এই ড্রাগটার ভেতরে থাকে সবসময় অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের থেকেও আরেকটু ওপরে, আরেকটু সুপারলেটিভ ডিগ্রি। সবাইকে নিয়ে চলা, সবার সবার জন্য ভাবা, সবাইকে সবার সবার কথা, সেই মায়ের মতো, ইউনিভার্সাল মাদারের মতো। তাই না? তুমি ভালো আছো বাবা?
বাড়ির খবর সব ভালো তো? দেখো না বাবা, এতটা বিনয়, এতটা পোলাইট, উনি নিজে খেতে পাচ্ছেন না, খবর নিচ্ছেন নাতি নাতনিরা খেলো কিনা, বাড়ির লোকজন ঠিক সময় পৌঁছলো কিনা, বোনকে দেখতে যেতে পারেনি সেই কষ্ট, তারপর থেকে তার এই সমস্ত কিছু শুরু হলো। এই ট্রাকটা এইভাবে সবাইকে কাছে পেতে চায়, সবাইকে ভালোবাসতে চায়, সবার কথা ভেবে ভেবে তার মধ্যে যে অ্যাংজাইটি চলে, সেই অ্যাংজাইটির জন্য তার মধ্যে বিভিন্ন রকম ডিপ্রেশন আসে শরীর। না, অ্যাসিড ফস নয়, অ্যাসিড ফস এত কথা বলে না, অ্যাসিড ফসের মধ্যে রিয়াকশন থাকে না। অ্যাসিড ফস আরো পরের দিকে ড্রাগ, অ্যাসিড ফস আরো পরের দিকে ড্রাগ। অ্যাসিড ফসের মধ্যে, অ্যাসিড ফস হচ্ছে একটা মৃতপ্রায় মানুষ যার মধ্যে ইমোশনের আর কোনো অস্তিত্ব নেই। যেমন একটা গাছের টবে গাছ আছে, তো সেই গাছে আপনি জল দিচ্ছেন না, কয়েকদিন জল দিলেন না, পাতাগুলো দেখলেন যে ঝিমিয়ে পড়েছে, আবার যদি জল দেওয়া হয় পাতাগুলো সতেজ হয়ে যায়। অ্যাসিড ফসের ইমোশনটা ওই এমন একটা স্টেজে চলে আসে যেখানে জল দিলেও সেই ইমোশনটা, ওই পাতাগুলো আর সতেজ হয় না। আলটিমেটলি একটা মৃতপ্রায় গাছে বা মৃতপ্রায় মানুষে পরিণত হয় তার ইমোশনটা। অ্যাসিড ফস এতটাই এতটাই ডিক্লাইন স্টেজে থাকে। একটা গাছের পাতাগুলো যখন উইল্টিং স্টেজে আছে, পাতাগুলো যখন ঝিমিয়ে আছে, তখন জল দিলে পাতাগুলো আবার সতেজ হয়ে যায়। কিন্তু অ্যাসিড ফস যদি হয়, পাতাগুলোকে ধরুন ইমোশন, এবার এই ইমোশনটা যখনই এই স্টেজে আছে, যাকে একটু ভালোবাসা হয়, একটু কেয়ার নেওয়া হয়, তখন সে আবার কথা বলে, তার রিয়াকশন দেখায়। যদি দেখায় তাহলে সেটা অ্যাসিড ফস নয়। ইমোশন গুলো মৃতপ্রায় হয়ে যায়, যেখানে তাকে ভালোবাসলে, তার সাথে ভালো কথা বললে, হ্যাঁ, তখন আর সে কিন্তু, তার কিছুই আসে যায় না। বলবো আরেকটা কেস বলবো, যদি সময় হয় বলবো। তাহলে এই এই ড্রাগটা কি হবে? নেট্রামিউর। হ্যাঁ, না, ন্যাট্রামিয়াম না, ন্যাট্রামিয়াম না। কাছাকাছি না, এটাই শেডস অফ ডিফারেন্স। এই একজন বলেছিলেন ককুলাস, এই ড্রাগটা হচ্ছে ককুলাস। ককুলাসের ফিলিংসটা হচ্ছে এরকম। ককুলাসকে বলা হয় ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল মাদার। ককুলাস সবার কথা ভাবে, পরিবারের সবার কথা ভাবে, সবার জন্য তার অ্যাডজাস্টমেন্ট। ককুলাসে আছে না, দেখবেন যে অ্যালেন্সকি নোটেই আছে যে সিক পার্সন, বাড়ির কেউ অসুস্থ হয়েছে, তার সাথে তার সেবা যত্ন করে সে অসুস্থ হয়ে পড়লো, তার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়লো। পপুলাস না, নিজের থেকে অন্যের কষ্টটা বেশি করে ভাবে, অন্যের কথা, অন্যের দুঃখ, সেগুলো তার মধ্যে বেশি কষ্ট দেয়। ঠিক ওই বাড়ির মায়ের মতো, যে বাড়ির সবাই খেলো কি না না খেলো, তারপর যতটুকু খাবার রইলো ততটুকুতেই খেয়ে জল খেয়ে পেট ভরালো, তার জন্য কোনো আক্ষেপ নেই, কারণ সে তো মা। যদি আক্ষেপ থাকতো তাহলে কিন্তু আর পপুলাস হতো না। ভালো করে বুঝুন, তোদের জন্য তো এত কিছু করেছি, জানিস সেটা? যদি এই আক্ষেপের সুরে যদি সেটা প্রকাশ পেত তাহলে কিন্তু পপুলাস না। এই ছোট ছোট জায়গা থেকে কিন্তু এক একটা ট্রাক কেটে যায়। কি বলবো বাবা, কতই তো করেছি, মা তো করবেই না। মা, এটাই তো মা, তাহলে মা ছাড়া কে করবে? এই নিয়ে কোনো আক্ষেপ নেই, কিন্তু ছেলেরা তো এখন আর দেখা করে না। এই যদি এইরকম বলে তাহলে সেটা পপুলাস, কিন্তু যদি এইভাবে বলে, জানো বাবা, কি করিনি ওদের জন্য, লোকের বাড়ি বাসন মেজেছি, সেখান থেকে যতটুকু খাবার দিয়েছি নিয়ে ছেলেগুলোকে খাইয়েছি, আজকে ছেলেগুলো দেখা করতে আসে না, কাদের জন্য করলাম, এইরকম ভাবে যদি বলে তাহলে কিন্তু সেটা ককুলাস নয়। ভালো করে বুঝুন, এটাই হচ্ছে সেটস অফ ডিফারেন্স। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে কম্প্রোমাইজ। ককুলাস সারা জীবন এরকম ভাবে অ্যাডজাস্ট করে চলে, একদম ঠিক। কতগুলো বন্ধু যাওয়ার পরেও যেমন সিট কম পড়ছে না, ট্রেনের গাড়ির কামরাতে সিট কম পড়ছে না, তুই দাঁড়া না, তুই দাঁড়া না, বসবি আবার, আরে তুই বস তো, আমি তো সেই অনেকক্ষণ বসলাম। এইরকম ভাবে অ্যাডজাস্ট করে আমরা সব চলে যাই না বন্ধুরা যখন কোথাও বেড়াতে যাই, এই ভেতর থেকে আসে অ্যাডজাস্টমেন্টটা। আর কম্প্রোমাইজটা আসে দেখানো, লোক দেখানো। বোঝা যাচ্ছে? কারোর কোনো প্রশ্ন?
বোঝা যাচ্ছে কেন ককুলাস। আমি একটা ড্রাগের শেডটাকে বলছি, কিন্তু ভালো করে বুঝুন ব্যাপারটা। কারোর কোনো প্রশ্ন? হ্যালো? আজকের এই এতক্ষণ ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রাইজ করবেন অথবা প্রশ্ন করুন। স্যার আশা করি কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পেরেছেন কেন ককলাস। এনাকে ককুলাস থাকতে দেওয়া হয়েছিল, ককুলাস কি জানতে আচ্ছা, পেরেছেন? একজন একজন কিছু বলতে আর চাইছেন। ঝিনঝিন ধরছে, ঝিনঝিন আগে ধরতো না। পার্থ পার্থ সাহা কিছু বলতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার, সুন্দর বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো বলছি স্যার যে আপনি বললেন যে আপনি যখন গেলেন পেশেন্টের কাছে, পেশেন্ট আপনাকে বললো বাবা কেমন আছো, এই যে কথাটা, এটা তো স্যার ম্যানিপুলেটিভও হতে পারতো। আমি ওটা কি করে বুঝবো যে ওটা ম্যানিপুলেটিভ না? এটা যদি একটু ক্লিয়ার করেন স্যার। অ্যাকচুয়ালি ম্যানুপুলেশন কখন মানুষ করে? নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য তো ম্যানুপুলেশন করে। তুমি আমাকে ভালো করে দেখো, তোমাকে তাই একটু তেল দিলাম, যদি এইরকম ফিলিংসটা হয় তাহলে সেটাকে বরঞ্চ বলা যেতে পারে ম্যানুপুলেটিভ। কিন্তু আমি খেলাম কি খেলাম না, বাড়ির সবাই যে খেলো কি খেলো না, সেটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে। আমি কষ্ট পাচ্ছি। বোনের কি হলো, বোন কিভাবে চলে গেল, তাকে দেখা হলো না, কষ্ট দিচ্ছে তাকে, তাই না? তাহলে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে। এটাই এটাই হচ্ছে বিল্ড আপ করতে হবে, এটাই আমাদেরকে ফিল করতে হবে পেশেন্টের মধ্যে, কোনটা ম্যানুপুলেটিভ আর কোনটা প্লেন টক, কোনটা ক্লিয়ার টক, এটা বুঝতে হবে। যদি এইভাবে যদি পেশেন্ট আমাকে সিজ করতে চাইতো তাহলে অন্য ড্রাগের কথা ভাবতাম। অ্যাকচুয়ালি পেশেন্ট আমাকে সিজ করতে চাইতো, পেশেন্ট আমাকে তার কষ্টটা আমাকে অনেকদিন পরে দেখেছেন উনি। আমার ওষুধ খেয়ে উনি আগে ভালো হয়েছেন বেশ কয়েকবার, মাঝখানে সুযোগ হয়নি, বিভিন্ন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, এক গাদা ওষুধ খেয়ে ওনার অবস্থা খারাপ। আমাকে দেখেছেন, দেখে যেন মনে হচ্ছে অন্তরের সাথে অন্তরের মিল হচ্ছে, যে তোমাকে আমি চাইছিলাম অনেকদিন ধরে, আজকে তোমাকে পেলাম, তুমি আমাকে ভালো করতে পারবে। এই সিচুয়েশনের মধ্যে আমি আছি, তুমি আমাকে ভালো করতে পারবে, এই জায়গাটাকে যদি ধরা হয় তাহলে আপনি যেটা বলছেন সেটা হয়তো হতে পারতো। কিন্তু অ্যাকচুয়ালি তো টোটাল, আমি তো শুধু ওইটুকুনি জায়গাতে ফোকাস করছি না, আমি তো মানুষটার সামগ্রিক চরিত্রটা আমি বলছি না। প্রতিটা ড্রাগের একটা করে কিছু গল্প আছে, কিছু কথা আছে, একটা করে ড্রাগের সেন্ট্রাল পয়েন্ট অফ ভিউ আছে, মানুষটা বেসিক নেচার আছে, একটা ড্রাগের বেসিক নেচার আছে, আর বেসিক নেচারের কথা বলছি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, স্যার একটা কথা ছিল। বলো। জি স্যার, স্যার যে কোকুলাস ইন্ডিকা যে আপনি বলেন ইউনিভার্সাল মাদার, এটা শুধু কি তার নিজের আত্মীয় স্বজনদের জন্যই এই বিষয়টা, নাকি নাকি যত মানুষ আছে যে কোনো মানুষের জন্য এই দুঃখ কষ্টটা থাকে? না, কাছের মানুষদের জন্য, কাছের মানুষদের জন্য। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কেউ কিছু? পাবেন এরকম পেশেন্ট, আপনারা পাবেন, প্রতিনিয়ত পাবেন, চোখ কান খোলা রাখলেই পাবেন, আপনাদের চারপাশে মানুষ আছে এরকম অনেক। স্যার এখানে কি পুরো মেন্টালের উপর বেস করেই প্রেসক্রিপশনটা হলো? একদমই, টোটাল মেন্টাল শেডটা, হোয়াট ই থিংস হোয়াট ই লাভস, এর ওপরই বেস করে প্রেসক্রিপশনটা হয়েছে। দেওয়ার পর রেজাল্ট কি হলো একটু যদি বলেন। রেজাল্ট, ওষুধটা পড়ার পরে খাওয়া দাওয়া একটু একটু করে শুরু হলো,
খাওয়া দাওয়া একটু একটু করে শুরু হলো। তারপর কি হলো, ওনাদের পুকুর আছে, সেই পুকুরে জাল দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরে উনি মাছ খেলেন। এতদিন তো মাছ কাছে নিয়ে আসলেই মাছ সরিয়ে দিতেন। দীর্ঘদিন পরে উনি ওই কালো জিরে দিয়ে চারা মাছের ঝোল, ঝোল তো খাননি, একটু মাছ খেলেন। মাছ খাওয়ার পরেই বলছেন পায়খানা শুরু হলো, ডিসচার্জ শুরু হলো, ন্যাচারাল ডিসচার্জ। কাপড়ে চোপড়ে এক হয়ে যাচ্ছে পায়খানা, পায়খানাতে দুর্গন্ধ রয়েছে, কিন্তু খিদে হচ্ছে, যেটা এতদিন ছিল না। খিদে হচ্ছে, রাতে একটু ঘুম হয়েছে, এতদিন তো ঘুম হতো না, ঘুম এসছে, পায়খানা শুরু হয়েছে। আমি বললাম তুমি একটু ওআরএস খাওয়াও, ওআরএস খাওয়ালে এই সিচুয়েশনটা চলে যাবে। যদি ওআরএস খাইয়ে না যায় তখন ভাবা যাবে। ডায়রিয়াটা ওআরএসেই ম্যানেজ হয়ে গেল। আস্তে আস্তে উনি রিকভারি করছেন। আচ্ছা, আর কেউ কিছু? পোটেন্সি কি জিরো পোটেন্সি না সেন্টিসিমাল ছিল? 30 চারটে ডোজ ছিল। পোটেন্সি হচ্ছে যখন একটা ড্রাগের পোটেন্সি নির্ভর করছে আমি কিভাবে প্রেসক্রিপশনটা করছি তার উপরে। আমি কোন স্টেটের ওপরে, কোন প্যাথোলজির ওপরে প্রেসক্রিপশন করছি তার উপর নির্ভর করছে, বা কিভাবে মেডিসিনটা আমি সিলেকশন করলাম তার উপর নির্ভর করছে পোটেন্সি। বা আমার কনফিডেন্স কতটা গ্রো করেছে, যে কতটা আছে, যে আমি যে মেডিসিনটা সিলেকশন করতে যাচ্ছি সেই সিলেকশনের ওপরে আমার কতটা কনফিডেন্স আছে তার উপর নির্ভর করছে পোটেন্সি। এখানে 30 পোটেন্সি দেওয়া হয়েছে, কারণ এখানে উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আসছেন এবং সেই জন্য ওনার এই বাড়াবাড়ি অবস্থা, উনি কিছু খেতে পাচ্ছেন না, খুব অ্যাকিউট স্টেজে রয়েছেন। ভাইটালিটি খুব স্ট্রং নয়। ভাইটালিটি ভাইটালিটি যদি স্ট্রং হতো তাহলে হায়ার পোটেন্সিতে যেতাম। ভাইটালিটি ভীষণ উইক। যেখানে উইক ভাইটালিটি থাকবে সেখানে লোয়ার পোটেন্সি থেকে শুরু করতে হয়। স্যার আপনি একটু টোটালিটি দিয়ে বিশ্লেষণ করুন। এইটাই টোটালিটি। টোটালিটি টোটাল যে কেসটা বললাম এটাই টোটালিটি। মানে মেন্টাল সিমটম সেখানে যথেষ্ট প্রমিনেন্ট বলে ফিজিক্যাল সিমটমটাকে আমরা ইগনোর করতে পারি, এটাই তো বিশ্লেষণ। মেন্টাল সিমটম সবসময় আমাদেরকে গাইড করবে, তার সাথে সাথে ফিজিক্যাল সিমটম যে একদম নেগলেক্ট করবো তা না, ম্যাচ করবে। ফিজিক্যাল সিমটম আছে তো, এখানে ওনার ঘুম নেই, দুর্বলতা আছে, খেতে পাচ্ছে না, সব পপুলাসের ফিজিক্যাল সিমটম। অ্যাংজাইটি আছে কাছের মানুষদের প্রতি, মেন্টাল সিমটম। স্যার 4টা ডোজ কতক্ষণ ছাড়া ছাড়া দেওয়া হয়েছিল? বিডি সকালে বিকেলে করে 2 দিন। আচ্ছা, আর কেউ কিছু? কারোর কোনো কোয়ারি থাকলে বলুন, যে এই জায়গাটা বুঝতে পারলাম না। আমি একটা ড্রাগের সামগ্রিক পিকচারটা, বেড সাইডে পপুলাস কেমন হয় সেই পিকচারটা আমি বললাম। আমি কিন্তু কোনো মেট্রামেডিকার কথা বললাম না। মেট্রামেডিকা যখন বেড সাইডে আসবে তখন কিভাবে একটা ড্রাগকে রিপ্রেজেন্ট করবে আমি সেটাই বললাম। এটা আমি পেশেন্টের মধ্যে পেয়েছি, সেটাই। স্যার আমি একটু বলবো। বলো। স্যার এখানে তো কোনো মায়াজমকে উল্লেখ করা হলো না, তা মায়াজম ভিত্তিকে আমরা আগাতে পারি না? মায়াজম তো আসবে, মায়াজম পরে আসবে, আগে মানুষটাকে তো খাড়া করাই। মানুষটা তো বিছানায় শুয়ে পড়েছে। সবার ওপরে যে স্টেটটা রয়েছে না সেই স্যার, স্টেটটাকে রিমুভ এখানে করি। স্যার, আপনি একটা পরিবারের বিষয় যেহেতু এখানে উল্লেখ করেছেন, সেই ক্ষেত্রে তো আমরা মায়াজম এখানেই প্রকাশ পাইয়ে যাচ্ছে আমাদের মাঝে। পরিবার কেন্দ্রিক যেহেতু আহ, পেশেন্টটা, তাহলে আমরা আমরা তাহলে একটা প্রকাশ পাচ্ছি না স্যার? হ্যাঁ, পরিবার কেন্দ্রিক হলে কোন মায়াজমকে প্রকাশ পায়? হ্যাঁ, সাইকোসিস ধরতে পারি আমরা। সাইকোসিস ধরে আমার কি লাভ আছে? আমি কি কোনো সাইকোসিসের আন্ডারে তো অনেক ওষুধ আছে। স্যার জি আছে, এইখান আছে, সেটা তো স্যার সাইকোসিসে তো অনেক ওষুধ আছে, কিন্তু তার ভিতর তো সেই লক্ষণটা সিমিলারিটা দেখেই তো স্যার আমাদের মেডিসিনটা সিলেকশন হতে পারে।
অ্যাকচুয়ালি মায়াজম ব্যাপারটা একটু অন্য। মায়াজম ব্যাপারটা আর ওষুধের টোটালিটি, সেটা মেন্টাল স্টেটের বা মেন্টাল এসেন্স লেভেলে টোটালিটি হতে পারে বা ফিজিক্যাল লেভেলে টোটালিটি হতে পারে। তার সাথে সাথে মায়াজম ব্যাপারটা একটু আলাদা। মায়াজম মানে হচ্ছে যে মায়াজমকে কিভাবে আমরা চিনি? মায়াজমকে চিনি কিছু গ্রুপ অফ সিমটম। সরিক হলে এই সিমটম থাকবে, সিফিলিটিক হলে এই থাকবে, বা সাইকোটিক হলে এই সিমটম থাকবে। তখন আমরা বলি এটা সরিক বেস, এটা সাইকোটিক বা সিফিলিটিক বেস। তাহলে এই সরিক বেসের যে সিমটম গুলো রইলো, সেটা যে শুধুমাত্র একটা ড্রাগের মধ্যে থাকবে তা নয়। অনেকগুলো ড্রাগের মধ্যে এই সরিক বেসের সিমটম আছে, তাই এই ড্রাগগুলো অ্যান্টিসরিক ড্রাগ। এবার ওই অ্যান্টিসরিক ড্রাগগুলো থেকে দিলেই যে পেশেন্ট ভালো হবে এমন তো নয়। পেশেন্টের সাথে যে ড্রাগটা ম্যাচ করছে, যে ড্রাগটা একদম খুব কাছাকাছি, যে ড্রাগটা হচ্ছে পেশেন্টের ড্রাগ, সেই ড্রাগটাকে দিতে হবে। এবার দেখা গেল যে সেই ড্রাগটা দেওয়ার পরে পেশেন্টের ইমপ্রুভমেন্ট কিছুটা হলেও এবার আটকে গেল। সেটা হতে পারে আমার ল্যাক অফ নলেজের জন্য, হতে পারে কোনো মায়াজমেটিক ব্লক থাকার জন্য, হতে পারে পেশেন্টের দিক থেকে সিমটম কম থাকার জন্য। বিভিন্ন কারণে আটকে যেতে পারে। যখন আটকে যাবে বা তার আগেও যদি আমি কোনো ফ্যামিলি হিস্ট্রিতে বা পাস্ট হিস্ট্রিতে কোনো প্রমিনেন্ট মায়াজমেটিক কোনো ব্লক পাই, একমাত্র সেক্ষেত্রেই সেই ড্রাগগুলো দিয়ে তারপরে অন্য কোনো ওষুধে যেতে হতে পারে। কিন্তু আমি যখন একটা ড্রাগের ক্লিয়ার কাট সিমটম পাচ্ছি যে মানুষটা বাস্তবিক অর্থে এরকম, তাই তখন আমি সেই ওষুধটা দিয়েই শুরু করব। একটা আইবিএস এর কেসটা আমি টোটালটা বলবো না, আমি ছোট্ট করে বলি। একটা আইবিএস এর কেস, দীর্ঘদিন ধরে কোভিডের সময় থেকে দিনে 6 বার 7 বার 8 বার করে পায়খানা হয়, প্রচুর আমাশা থাকে, রক্ত পড়ে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। তার রাইট টেস্টিকেলে ব্যথা হয়। তাকে আমি হাজারভাবে চেষ্টা করেছি, এই কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো আবার রিল্যাপস করছে, এই অবস্থাতে পেশেন্ট রয়েছে। তা আমার ল্যাক অফ নলেজের জন্য আমি এক্সাক্ট মেডিসিনে পৌঁছতে পারছি না, সেটা আমার ল্যাক অফ নলেজ। কারণ এতবার ফেলিওরের পরে আমি আবার কেস টেকিং করা শুরু করি। আবার অ্যাকচুয়ালি কেস টেকিং মানে হচ্ছে রোগীকে পার্সিভ করা। আমি আবার কথা বলতে শুরু করি, আবার মানুষটাকে বুঝতে শুরু করি কে রয়েছে আমার সামনে, কোন ড্রাগ। এদিকে পেশেন্ট বলছে যে তার এই যে পেটের সমস্যা, এটা শুরু হয়েছে কিন্তু ভ্যাকসিনের পর থেকে, কোভিড ভ্যাকসিনের পর থেকে তার এই সমস্যা শুরু হয়েছে। তাহলে ডায়রিয়া আফটার ভ্যাকসিনেশন কিছু ড্রাগ আছে। কিন্তু এক্স্যাক্টলি আমি যখন মানুষটাকে আবার কথা বলতে শুরু করলাম, আবার বুঝতে শুরু করলাম, মানুষটাকে ফিল করতে শুরু করলাম, মানুষটা কিন্তু থুজার কোনো সিমটম দিচ্ছে না আমাকে। নাথিং। থুজার সাথে মিলছেই না মানুষটার ব্যক্তিত্ব। বরঞ্চ মানুষটা লিথিয়াম কার্ভের খুব কাছাকাছি, যে লিথিয়াম কার্ভকে আমি এতদিন ধরে মিস করে গেছি। আমি বুঝতেই পারছিলাম না মানুষটা লিথিয়াম কার্ভ। আবার কথা বলতে বলতে সে তার ছোটবেলার কথা বলছে, সে তার দাদুর কথা বলছে, দাদুর সাথে তার কি রকম অ্যাটাচমেন্ট ছিল। বলছে যে আমার দাদু মারা যাওয়ার পরে আমি যা কষ্ট পেয়েছি না ডাক্তারবাবু, আমার মা মারা যাওয়ার পরেও কিন্তু আমি সেই কষ্ট পাইনি। সারা দিন রাত কাঁদতাম। আমার মাথায় তখন বিদ্যুতের ঝলকের মতো লিথিয়াম কার্ভ মাথায় খেলা করতো। আবার এদিকে পেশেন্ট কি বলছে, তার ডায়রিয়া শুরু হয়েছে ভ্যাকসিনেশনের পর থেকে। তাহলে আমি কি দেব? থুজা দেব? অথচ থুজার পার্সোনালিটি তো মানুষটার মধ্যে নেই। আছে তো লিথিয়াম কার্ভ, যেটাকে আমি এতদিন ধরে চিনতে পারি। এবার চিনতে পেরেছি, এবার আমি কনফিডেন্ট মানুষটা লিথিয়াম কার্ভ। তার প্রেসক্রিপশন হলো লিথিয়াম কার্ভ। লিথিয়াম কার্ভেই মানুষটা উত্তরোত্তর, যে মানুষটা দিনে 14 বার পায়খানা করতো, লিথিয়াম কার্ভ পড়ার সাথে সাথে সেটা 2 বারে নেমে এলো। 2 বার বলছে আমার এখন 2 বার পায়খানা হচ্ছে ডাক্তারবাবু। সকালে একটা ভালো পায়খানা হচ্ছে, তার কিছুক্ষণ পরে একবার পায়খানা হচ্ছে, সেই পায়খানাতে আমাশা আছে। মানে অ্যাঙ্গেল অফ প্রেসক্রিপশন, আমরা কখন কোন অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করব, কোন স্টেটে পেশেন্ট আমাদের কাছে আছে, সেইগুলোকে বিশ্লেষণ করে তবেই প্রেসক্রিপশনটা করব। আচ্ছা, কখনো যদি সুযোগ হয় তাহলে এই কেসটাও আলোচনা করব। কেস তো অনেক কিছু বলার আছে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? স্যার কোকুলাস কি শর্ট অ্যাক্টিং মেডিসিন নাকি ডিপ অ্যাক্টিং মেডিসিন? দেখুন, প্রত্যেকটা ওষুধই শর্ট অ্যাক্টিং, প্রত্যেকটা ওষুধই ডিপ অ্যাক্টিং।
ডিউরেশন অফ অ্যাকশন অফ মেডিসিন ডিপেন্ডস অন হাউ ইট ইজ সিলেক্টেড। আপনি কিভাবে ওষুধটা সিলেক্ট করলেন তার উপরে নির্ভর করছে তার ডিউরেশন অফ অ্যাকশনটা। আপনি যদি সালফারকে কেবিজের জন্য প্রেসক্রিপশন করেন, সেটা তার অ্যাকশন থাকে কয়েকদিন বা কয়েক ঘন্টা। আবার যদি মানুষটাকে বুঝে সালফার প্রেসক্রিপশন করেন, তাহলে সেটা 1 বছর বা 2 বছর অবধি তার ডিউরেশন অফ অ্যাকশন থাকতে পারে। আপনি ক্ষেত্র বিশেষে কিভাবে ওষুধটাকে সিলেকশন করছেন তার উপর নির্ভর করছে তার ডিউরেশন অফ অ্যাকশন। বোঝা গেল? 146 অ্যাফোরিজমে আছে, একটু দেখে নেবেন। যে লিথিয়াম কার্বনিকামের যে দাদুর ভালোবাসার কথা বললেন, এটা কি পরিবারের শুধু একজনের জন্য ভালোবাসা থাকে নাকি পরিবারের সকলের জন্য? না, এইভাবে বললে লিথিয়াম কার্বকে চেনা যাবে না। লিথিয়াম কার্ব একটা বড় ড্রাগ। লিথিয়াম কার্বকে এত ছোট করে বলা অন্যায় হবে। আমি কোন অ্যাঙ্গেল থেকে, কোন পয়েন্ট থেকে ঢুকলাম আমি সেটা মেনশন করলাম। লিথিয়াম কার্ব বলবো, কখনো ক্লাসের সময় সুযোগ হলে আমি লিথিয়াম কার্বকে বলবো। একটা একটা জিনিস মাথায় রাখুন, আমি ছোট্ট করে বলি যে এখন তো ইলেকট্রিক ভেহিকেলের যুগ আসছে। ইলেকট্রিক ভেহিকেলে কি দিয়ে ব্যাটারিটা তৈরি হয়? লিথিয়াম দিয়ে ব্যাটারি তৈরি হয় না? লিথিয়াম ব্যাটারি বলে না, অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির চার্জটা অনেক দিন থাকে। তাহলে আগামী দিন কিন্তু লিথিয়ামেরই দিন আসছে। অনেক পেশেন্ট পাবেন যেখানে লিথিয়াম কার্ব, লিথিয়াম মেটালিকাম দিতেই হবে, না দিলে কিন্তু কেউ বুঝবে না। ব্যাটারি যেমন চার্জ দিলে ব্যাটারিটা চার্জটাকে ধরে রাখে, লিথিয়াম কার্বের পেশেন্ট গুলো না চার্জ পেতে চায়। চার্জ পেলে সেই চার্জ এসে চলতে চায়, সারা জীবনটাকে এইভাবে কাটাতে চায়। বলবো লিথিয়াম কার্ব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের আলোচক স্যার ডক্টর শান্তনু মজুমদার স্যারকেও অসংখ্য ধন্যবাদ। স্যার অসাধারণ একটি কেস অ্যানালাইসিস করলেন। এর আগেও স্যার অনেক ভালো ভালো ক্লাস আমাদের দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনাটি এখানে অফিসিয়ালি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, হোমিও উদ্দীপনার সঙ্গে যুক্ত থাকুন।